হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আমি তো ভুলে গিয়েছিলাম তুমি সত্যবাদী যুধিষ্ঠির। প্রত্যয় ছুটে গেল। সিরাত রাগী গলায় বলল, একদম আজে বাজে কথা বলবেন না। আপনি আসলে বড্ড ইনসিকিউর, তাই না? কে বললো তোমায়? সিরাত তীক্ষ্ণ কণ্ঠে বলল, চেহারা দেখেই বুঝেছি। আমার বাবা মায়ের সামনে নিজের ফেস লসটা ঠিক মানতে পারেননি, তাই এখন আমার সাথে ঝামেলা করতে এসেছেন। প্রত্যয় কটমট করে বলল, তুমি জানো আমি কত কষ্ট করে নিজের সবটা সামলে এসেছি। অন্যের শাস্তি মাথা পেতে নিয়ে আমাকে ভাসানোই তোমার ইচ্ছা ছিল, তাই না? রাবিশ মেয়ে। জি, ঠিক আপনার মতো। সিরাতের মুখে মুখে তর্ক শুনে রাগ জেগে ধরল প্রত্যয়কে। ওর হাতের কবজি চেপে ধরে কাছে টেনে বলল, মুখ সেলাই করতে আমার হাত একটু কাঁপবে না মেয়ে। সিরাত ভয় পেল না, উল্টো হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, জানি যে পাবলিক প্লেসে নিজের বউকে অসম্মান করতে পারে তার দ্বারা সব কিছুই সম্ভব, আর আপনার বেলায় তো সন্দেহের অবকাশ নেই। প্রত্যয় ওর হাত আরও শক্ত করে চেপে ধরতেই ব্যথায় মৃদু আর্তনাদ করল সিরাত। প্রত্যয় বাঁকা হেসে বলল, হ্যাঁ, তো বউ বউ করছো যে? নিজেকে সত্যি আমার বউ ভাবছো নাকি? সিরাত চোখে মুখে ঘৃণা ফুটিয়ে বলল, না, ভাবার তো কিছু নেই। আমরা না মেনে নিলেই সত্যটা পাল্টাবে না, আর এটা স্বীকার করার সাহস আমার আছে। বরঞ্চ আপনি কাপুরুষ। আচ্ছা, সকলের ছোটোখাটো অপরাধে আপনি তাদের যেভাবে শাস্তি দেন, আপনি যে আমার সাথে অন্যায় করেছেন তার বিচার কে করবে? বউ পিটিয়ে আর কত দূর? প্রত্যয় বিষয় নিয়ে ওর হাত ছেড়ে দিল, দূরে সরে শক্ত গলায় বলল, আমি বউ পেটাই? সামনে থেকে সরুন তো, আপনার মুখ দর্শন করতে অসহ্য লাগছে আমার। তীব্র ঘৃণা মেশানো বাক্য। সিরাতের চোখ মুখ ভেজা। প্রত্যয় চোয়াল শক্ত করে ওর আপাদ মস্তক পর্যবেক্ষণ করছে। এই মেয়ে কোন ধাতুতে গড়া কে জানে। এত কিছু করেও ভয় দেখাতে পারল না, উল্টো কথায় কথায় ওর সাথে বিবাদে জড়াচ্ছে। প্রত্যয় হতবিহবল ভঙ্গিতে ওর ভেজা গাল দেখে আনমনি হাত বাড়াতে গেল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। প্রত্যয় চেঁচিয়ে বলল, নিচে সবাই বসে আছে, ভাবি এসো। সিরাত চোখ মুখ মুছে উত্তর দিল, আসছি বলে পাশ কাটিয়ে চলে গেল নিচে। প্রত্যয় ও যাওয়ার পানে তাকে মনে মনে ফুঁসে উঠল। কেন যেন সবকিছু অন্যরকম লাগছে। সিরাতকে যেভাবে শাস্তি দেবে বলে ভেবেছিল তার কিছুই করতে পারছে না সে ঠিকঠাক। রাতে খাবার টেবিলে দুই পরিবারের সবাই একসঙ্গে খেতে বসলেন। মুশফিকা চৌধুরী থমথমে চেহারায় আপ্যায়ন করছেন সিরাতের বাবা মাকে। তবে ছোট্ট সোহার উপর মুখ কালো করে থাকতে পারলেন না বেশিক্ষণ। আসার পর থেকেই বাচ্চারা যেন সকলের মনে জায়গা করে নিয়েছে। 1.5 বছরের ছোট্ট মেয়েটা আধো আধো স্বরে মুশফিকা চৌধুরীকে দিদা, আমির সাহেবকে দাদা বলে সম্বোধন করছে। প্রত্যাশায় শিখিয়ে দিয়েছে ওকে। আমির সাহেব সহাস্যে ওকে কোলে তুলে আদর করছে। এসব দেখে সিরাতের মা মিনারা খাতুন মেয়েকে বললেন, বড়লোক দেখে তো ভাবছিলাম অহংকারী, এখন তো মন মানসিকতা দেখি ভালোই। সিরাত হাসার চেষ্টা করে বলল, দুটোই। জামাই বাবাজি কেমন? অবশ্য আমাদের বাড়িতে যেদিন গিয়েছিল সেদিন খারাপ মনে হয় নাই, বড্ড সরল, ভালো। সিরাত খানিকটা বিরক্ত হলো। বড্ড ভালো। তাহলে ছেলে বানিয়ে নিয়ে যাও, কিন্তু ওই শয়তানের কথায় আমায় জিজ্ঞেস করবে না। মিনারা খাতুন সরল মানুষ, মেয়ের কথার মানে বুঝতে না পেরে চোখ রাঙালেন। এসব কি কথা? পালিয়ে বিয়ে করেছিস আবার বড় গলা করিস? ব্যর্থ মিস কোনহানকার, একটুর জন্য আমাদের মুখে চুলকালি লেপ নাই। সিরাত চুপ রইল, উত্তর দেওয়ার ভাষা নেই ওর। মিনারা খাতুন এরপর শান্ত গলায় আবারও বললেন, জানিস তোর বাবা যখন অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করেছিল ওদের কি কি চাহিদা, শুনে তো ছেলের রাগ। অহেতুক খরচা না করে শুধু দোয়া করতে বলল। এত ভালো ছেলে যে আমাদের কোনো আয়োজন পর্যন্ত করতে দিল না, উল্টো বাবাকে পাঠিয়ে আমাদের দাওয়াত করে আসতে বলল। আজকাল এমন ছেলে পাওয়া যায় নাকি? সিরাত এসব শুনে হতাশ হয়ে মিনমিন করে বলল, তোমরা সত্যি বড্ড বোকা। এমন সময় শিমুল সাহেব আসলেন। তিনিও এমন অনেক কথাই বললেন। বাবা মায়ের সাথে অনেক কথা হলো সিরাতে। তবে রাত হয়ে যাওয়ায় শিমুল সাহেব এবার বাড়ি ফিরতে চাইলেন। বিদায় মুহূর্তে সোহা ভীষণ চিৎকারে বাড়ি মাথায় তুলতে লাগলো। সে কিছুতেই সিরাতকে ছেড়ে যাবে না, ওর কোল ছেড়ে নামবে না। আমির সাহেবের ভীষণ মায়া হলো।
তিনি অনুরোধ করে বললেন অন্তত আজ রাতটা থেকে যেতে। শুনে সিরাতের বাবা লজ্জায় পড়ে গেলেন। একদমই রাজি হলেন না তিনি এই প্রস্তাবে। এ কি কাণ্ড! মেয়ের বাড়িতে প্রথম দিন এসেই থেকে যাওয়াটা বড্ড লজ্জাজনক ব্যাপার তার কাছে। অগত্যা সিরাত বাধ্য হয়ে বলল, সোহা থাকুক, কাল এসে নিয়ে যেও। সবাই কথায় সহমত জানালো। ওর কথা শুনে প্রত্যয় শিমুল সাহেবকে ভরসা দিয়ে বলল, টেনশন নিবেন না, আমি কাল ওকে পৌঁছে দিয়ে আসবো। শিমুল সাহেব মাথা নাড়লেন। প্রত্যয়কে বললেন, ভালো থেকো, সুখী হও, আর আমার মেয়েটাকেও সুখী রেখো। প্রত্যয় এক পলক সিরাতকে দেখল। ও তাচ্ছিল ভরে হাসছে। কেউ না বুঝলেও ওর দৃষ্টি এড়াতে পারল না তার। আচমকায় ভীষণ রাগে বুকটা জর্জরিত হয়ে গেল যেন। রাতে শুতে গিয়ে হলো ঝামেলা। সোহা কান্না করছিল, বেশ চালাচ্ছিল। বহু কষ্টে ঘুম পাড়ানো হয়েছে ওকে। প্রত্যয় শব্দ করে দরজা খুলে ঘরে প্রবেশ করতে সিরাত ধরফড়ি উঠল। কখন যে চোখ লেগে এসেছিল বুঝেনি। প্রত্যয়কে শব্দ করে কাজ করতে দেখে ভস্ম করা দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে বলল, আওয়াজ করছেন কেন? দেখছেন না বাচ্চাটা ঘুমিয়েছে? প্রত্যয় ভাবলেশীন গলায় আলমারি বন্ধ করতে করতে বলল, তাতে আমার কি? অসহ্যকর। বিরক্তির শব্দ করে আবারও ঘুমিয়ে পড়ল সিরাত। প্রত্যয় ল্যাপটপ নিয়ে বসল। মাঝে মধ্যে আর চোখে সিরাতকে লক্ষ্য করল। সোহাকে বুকে আগলে ঘুমিয়ে আছে। লম্বা চুলগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। দৃশ্যটা সুন্দর। প্রত্যয় সোজা হয়ে বসে অনেকক্ষণ মনোযোগ দিয়ে দেখল। কেমন বাবা বাবা একটা অনুভূতি হয়েছে ওর। সোহার মায়া ভরা মুখটায় তাকিয়ে দেখল অনেকক্ষণ। মা সন্তানকে আগলে ঘুমিয়ে আছে, এর থেকে সুন্দর দৃশ্য পৃথিবীতে বোধহয় কমই আছে। প্রত্যয় মনে মনে বলল, সুন্দর। বড়লোক বাবা মায়ের ছেলে প্রত্যয় চৌধুরী। ভার্সিটিতে টপ স্টুডেন্টদের মধ্যে একজন। সুদর্শন চেহারা, পড়াশোনা সহ অন্যান্য কার্যক্রম সব কিছুতে অন্য সবার চেয়েছিল এগিয়ে। সেই সাথে অনেকের স্বপ্ন পুরুষও ছিল, কিন্তু এসবের প্রতি ওর আগ্রহ ছিল নিতান্তই কম। পড়াশোনা শেষে হঠাৎ করে একসময় জড়িয়ে পড়ে রাজনীতিতে। আচরণেও আসে পরিবর্তন। ভার্সিটিতে কেউ যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে তার আর রক্ষে নেই। অমানবিক নিষ্ঠুর শাস্তি দেয় সবাইকে ওর দলের সদস্যরা। ওদের আচরণে সকলে একসময় ভয় অতিষ্ঠ তটস্থ হয়ে পড়ে। কেউ খোলাখুলি প্রেম করুক, সিগারেট খাক তো বা কিছু করুক, সেদিন বুঝি তার আর রক্ষে নেই। ভার্সিটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও তারা এই বিষয়টাতে তেমন মাথা ঘামায় না, বরঞ্চ এসব আরও বেড়ে যায়। ক্ষমতার জোরে দেখিয়ে এসব অন্যায় চালাতে থাকে সে। কিন্তু একদিন দুজন শিক্ষার্থীর রুম ডেটে হাতে নাতে ধরে প্রত্যয় ছেলেরা ভীষণ অপমান করে তাদের। এর মধ্যে মেয়েটা একসব নিতে না পেরে সুইসাইড করে। এরপর আরও একজন। তবু এমন র্যাগিং বা শাস্তি থামেনি। এদিকে সিরাজ সবসময় শান্ত প্রকৃতির মেয়ে ছিল, পড়াশোনায়ও ভালো। প্রত্যয়ের এসব কর্মকাণ্ড ফার্স্ট ইয়ার থেকে দেখে এসেছিল সে। রাগ হলেও মাথা ঘামায়নি বা সাহস হতো না ওর। কিন্তু পরপর দুজন সুইসাইড করার পর ওর ভীষণ খারাপ লাগে, দুঃখ হয়। কিন্তু একদিন ওর চোখের সামনে একজনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে প্রত্যয়ের ছেলেরা সেদিন আর চুপ থাকতে পারেনি, প্রতিবাদ করেছিল। সেখান থেকে ঝামেলার শুরু তাদের। বন্ধুদের সাহায্য নিয়ে রক্তাক্ত ছাত্রটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। প্রত্যয় এসব শুনে রেগে জিজ্ঞেস করেছিল মাহিনকে। কে ও? খোঁজ নে। মাহিন খোঁজ নিয়ে বলল, থার্ড ইয়ারে পড়ে ভাইজান, ডাক্কা আনুম নাকি? কন খালি একবার। আন। প্রত্যয়ের আদেশে সিরাতকে ডাকা হলো। ধমকি ধমকি ভয়ভীতি দেখানো হলো, কিন্তু কোনোটাতেই কাজ হলো না। উল্টো প্রতিবাদ জানানো। প্রত্যয় সেদিন ক্রোধে জর্জরিত হয়ে ফেটে পড়ছিল। এরপর থেকে ওর এসব কাজে সিরাত ও তার বন্ধুরা বাধা দিতে লাগলো। ছাত্রছাত্রীদের মনও খানিকটা ফেল, এমনকি মানববন্ধন পর্যন্ত করলো। সিরাত দিল নেতৃত্ব। এ কারণে প্রত্যয়ের প্রতিপক্ষ ওর নামে বদনাম কুৎসা রটানো শুরু করলো। সবাইকে উস্কে দিতে লাগলো। ব্যাপারটা এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল। দুই পক্ষের সংঘর্ষে ভার্সিটির পরিবেশ হয়ে উঠল উত্তপ্ত। সেদিনই প্রত্যয় মনে মনে সিরাতকে উচিত শিক্ষা দেবে বলে ঠিক করেছিল। পায়ের তলায় জুতো বানিয়ে রাখবে ভেবেছিল, কিন্তু পায়ের তলায় জুতোর বদলে এখন সবটাই ঘেটে কেমন হয়ে যাচ্ছে। এসব ভেবে প্রত্যয় দীর্ঘশ্বাস ফেলল। দমকা ঠান্ডা বাতাস ঠেলে ঘরে ঢুকছে। সোহার ঠান্ডা লাগতে পারে চিন্তা করে প্রত্যয় উঠে ব্ল্যাঙ্কেট এনে জড়িয়ে দিল সোহা সিরাতকে। সবটা মানবিকতার খাতিরে ভেবে নিল সে। বুকের উপর ভারী কিছু অনুভব করায় প্রত্যয়ের ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে সে চমকে উঠল। সোহার বুকের উপর বসে নিজেই ইচ্ছে মতো খেলা করছে। প্রত্যয় খানিকক্ষণ ওকে দেখে হতবিহবল হয়ে পাশে তাকিয়ে দেখল সিরাত এখনও গভীর ঘুমে তলিয়ে আছে। ও ধীর গতিতে সোহাকে নামানোর চেষ্টা করতে বাচ্চাটা শব্দ করে কেঁদে উঠল। সেই শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। সিরাতের ঘুম ভাঙল। সোহাকে প্রত্যয়ের কাছে দেখে ধরফড়িয়ে উঠে বসে দূরে সরিয়ে নিল। মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে বলল, বাচ্চাটাকে কাঁদাচ্ছিলেন কেন?
প্রত্যয় নিজেও উঠে বসল। মাথার সব প্রোটিন কি নিঃশেষ হয়ে গেছে যে উল্টাপাল্টা বকছো? আমি কখন ওকে কাঁদালাম? তাহলে ও কাঁদলো কেন? আমাকে গিনিপিগ বানিয়ে খেলছিল তোমার মেয়ে, নামাতে চেয়েছি সেই জন্য চিৎকার করেছে, ঠিক তোমার মতো। প্রত্যয়ের কথা বিশ্বাস না করে সিরাত বলল, আপনাকে আমার তো চেনার বাকি নেই। আপনার সব হুমকি আমার স্পষ্ট মনে আছে। যে সুযোগ পেয়েছেন তেমনি সোহার উপর শোধ নিচ্ছেন। প্রত্যয় বিরক্তি উঠে যেতে যেতে নিজেকেই বলল। পাগলের পোলাপ কানে নিস না। সিরাত আগুন চোখে তাকালো। আমি পাগল? নিজের অস্তিত্ব অস্বীকার করেনি বলে খুশি হলাম। সিরাত বোকার মতো তাকিয়ে রইল আর প্রত্যয় হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে গেল। সিরাত উঠল, সোহাকে ফ্রেশ করিয়ে খাইয়ে নিজের সব কাজকর্ম সেরে নিল। ভার্সিটির জন্য তৈরি হয়ে রইল। না চাইতেও প্রত্যয়ের সঙ্গে ওকে বেরোতে হলো। পথিমধ্যে সোহাকে বাড়ি নামিয়ে দিয়ে যাবে। গাড়িতে বসে সোহা ভীষণ খুশি, বারবার এটা ওটা ধরছে, হাসছে দুপাটি দাঁত বের করে। আর সিরাত আদুরে কথা বিনিময়ে ওর সাথে সঙ্গ দিয়ে খেলছে। প্রত্যয় লুকিয়ে গ্লাসে সব দেখে গলা খাকারি দিল। সিরাত বিরক্ত চোখে তাকাতেই বলল, এসে গেছি। সিরাত দেখলো ওর বাড়ির সামনে গাড়ি থেমেছে। ও সোহাকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। প্রত্যেক খানিকটি ইতস্তত করে ডাকলো ওকে। এই মেয়ে শুনো। সিরাত ঘুরে তাকালো। কি? এটা নিয়ে যাও সোহার জন্য। সিরাত দেখলো একটা বড় বাক্স, তাতে বাচ্চাদের টয়, চকলেট সহ নানা হাবিজাবি জিনিস। এসব কখন এনেছে গোটাটা? আর সোহাকে এবার দিচ্ছে কেন? ও সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, এসব কেন? এমনি। লাগবে না, আপনার জিনিস আপনি রাখুন। একবার যখন বলেছি দ্বিতীয়বার আর বলবো না। ঠান্ডা হুমকি। সিরাত হকচকিয়ে গেল। খোঁড়াটা হয়তো আবার রেগে কিছু একটা করে বসবে। সেজন্য বাধ্য হয়ে গিফট বক্সটা নিল সে। তাচ্ছিল্য করে বলল, আপনার যে কয়টা মুখোশ আমি ভেবেই পাচ্ছি না। অন্যের বিষয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবো। ওকে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসো, লেট হয়ে যাচ্ছে। প্রত্যয় গম্ভীর কণ্ঠে বলল। সিরাত আর দাঁড়ালো না, সোহাকে মায়ের কাছে দিয়ে এলো। বারবার করে বলে এলো খেয়াল রাখতে। এরপর দ্রুতই ফিরে এলো। প্রত্যয় গাড়ি স্টার্ট করে ভার্সিটির দিকে রওনা হলো। সিরাত একটু পর বলল, আমার ফোনটা কি পেতে পারি? প্রত্যয় ড্রাইভ করতে করতে ভ্রু উঁচিয়ে গমগমে স্বরে জিজ্ঞেস করলো, কি করবে? স্বামীর নামে উল্টাপাল্টা পোস্ট লিখবে সোশ্যাল মিডিয়াতে? সিরাত চেহারা কালো করে বলল, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যয় ছোট্ট করে বলল, ও আইসি। পাবো তো? ভেবে দেখব। সিরাত একটু বিরক্ত হলো। আমার জিনিস ফেরত দেবেন, সেখানে এত নাটকীয়তার কি আছে? নাকি ভয় পাচ্ছেন আমাকে? প্রত্যয় হাসল। আমাকে ইঁদুর ভাবলে ভুল করবে। সিরাত টিপ্পনি কাটল। জানি তো আপনি বেড়াল। হুম, বাঘ। জোকস অফ দ্য ইয়ার। সিরাত উচ্চস্বরে হেসে উঠল। প্রত্যয় নির্বিকার ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। হেলদোল হলো না সিরাতের তাচ্ছিল্যতায়। তবে সিরাতের উচ্চস্বরে হাসিটা ওর ভেতরে আগুন জ্বালিয়ে দিল। কিন্তু ব্যাপারটা একটু বুঝতে দিল না ওকে। শান্ত হয়ে বাকি পথটুকু পাড়ি দিল সে। ভার্সিটির সামনে গাড়ি থামাতে সিরাত নামল। পেছন থেকে গমগমে স্বরে প্রত্যয় ডেকে বলল, নাও। পেছনে ফিরতে খুশিতে চকচক করে উঠল সিরাতের চোখ। দ্রুত নিজের ফোনটা হাতে নিয়ে খুশিতেই বলে ফেলল, থ্যাঙ্কস পাওয়ার যোগ্য না আপনি, তাই দিলাম না। ভার্সিটিতে বাকি সময়টা বেশ ভালোই কাটল সিরাতের। তবুও তকে তকে রইল। কিন্তু আজ আর উল্টোপাল্টা কিছু ঘটার খবর পেল না সে। বাড়ি ফেরার সময়ও ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল প্রত্যয়ের জন্য। কিন্তু ওর বদলে এলো মাহি। এসে চওড়া হাসি দিয়ে বলল, ভাই পাঠাইছে, সে দলের ঝামেলায় ব্যস্ত আছে, আসতে পারেনি। আসেন আপনারে দিয়ে আসি। সিরাত বুঝতে পারল কেন আজ গন্ডগোল বাঁধেনি। খুঁটাটাই ঝামেলায় ব্যস্ত, ভালোই হয়েছে। ও বলল, লাগবে না, আমি একাই পারবো। মাহি নাছোড় বান্দা। একলা যাইতে মানা করছে ভাই, চলেন ভাবি। সিরাত জানে প্রত্যয়কে, তবে মাহিনের ব্যবহার দেখে আশ্চর্যান্বিত হয়ে বলল, কি ব্যাপার মাহিন ভাই, এত সম্মান দিয়ে কথা বলছেন যে? আগে তো তুমি করে বলতেন। মাহিন লজ্জা পেল। এখন তো ভাবি লাগেন, আগের কথা মনে করেন না আর। সিরাত বলল, এখনো সময় আছে, ভালো মানুষের পথে আসুন। মাহিন দাঁত বের করে হাসল। ওই আর কি, চলেন। দিন কয়েক পরের কথা। রাতে সিরাত বসে বসে ফোন স্ক্রল করছিল। প্রত্যয় তখনই ফেরেনি। এমন সময় ফোন এলো অনলের। সিরাত রিসিভ করতেই ওপাশ থেকে অনলের ব্যস্ত গলা শোনা গেল। কি খবর? সিরাত হেসে বলল, ভালো,
কিন্তু মতলব কি এ অসময়ে ফোন যে? আজ দুই পক্ষের আবারও সংঘর্ষ, হাতাহাতি হয়েছে, অনেক পোলাপান আহত, একজন নিহত হয়েছে। খবর জানোস কিছু? সিরাত ভরকে গেল। হাসি হাসি মুখে মেঘের ছায়া পড়ল। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, বলিস কি? আমি তো কিছুই জানি না। সে কি, তোর জামাই প্রত্যয় ভাই কই? সিরাত চিন্তিত হয়ে উত্তর দিল, জানি না, হ্যাঁ এখনো ফেরেনি। অনল বুঝলো সিরাত এই ব্যাপারে কিছুই জানে না, আর হঠাৎ এই খবর শুনে ভরকে গেছে। সেজন্য শান্ত গলায় হেসে বলল, আরে টেনশন নিস না, আমি খোঁজ নিচ্ছি, খবর পেলেই জানাবো তোকে, ওকে? সিরাত ব্যস্ত গলায় বলল, আমার টেনশন হচ্ছে। রিল্যাক্স দোস্ত, খবর পেলেই জানাবো। ফোন কেটে হতভম্ব হয়ে বসে রইল সিরাত। কি করবে বুঝতে পারল না। ঘড়িতে রাত 10:15। অন্যদিন 9:30তেই বাড়ি ফেরে প্রত্যয়। আজ এত দেরি কেন হচ্ছে? প্রত্যয়কে কল করলো, পাশ থেকে বন্ধ এলো। সিরাতের এবার আশঙ্কা হলো, বাড়ির কেউই এই ব্যাপারে কিচ্ছু জানে না, সবাইকে জানানো উচিত হবে কিনা একবার ভাবলো। ঠিক করলো জানানোটাই ঠিক। দরজা খুলে দ্রুত পদে ছুটে এলো শাশুড়ির ঘরে। এই ঘরে হাতে গোনা দুবার এসেছে সে। মুশফিকা চৌধুরীর সাথে ওর একদম জমে না বলতে গেলে। তবু ইতস্তত করে কড়া নাড়তে মুশফিকা চৌধুরীর গলা শুনে গেল। খোলা আছে। সিরাত ঝুঁকলো। ওকে দেখে অবাক হলো মুশফিকা চৌধুরী। সিরাত উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো, বাবা কোথায়? মুশফিকা চৌধুরী কাঠ গলায় উত্তর দিলেন, ওয়াশরুমে, বসো। সিরাত বসলো, কিন্তু ভীষণ উত্তেজিত সে। মুশফিকা চৌধুরীকে কিছু বললেও নাও। আমির সাহেব ফ্রেশ হয়ে বেরোলে তাকে সিরাত সব কিছু খুলে বলল। এসব শুনে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। প্রত্যয়ের ফোন অসংখ্য কল দিলেন, সুইচড অফ বলছে। আমির সাহেব দিশাহারা হয়ে একে ওকে ফোন দিয়ে ছেলের খোঁজ নিতে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবেই আরো 1 ঘন্টা কেটে গেল, কিন্তু খোঁজ পেল না। সিরাতের হুট করে মাথা ঝিমঝিম করতে লাগলো। রাত 12টার দিকে অন্তু, মুহিব, মাহিমকে সঙ্গে নিয়ে হাতে পায়ে অসংখ্য চোট পেয়ে বাড়ি ফিরল প্রত্যয়। কিন্তু সেদিন ওর খেয়াল নেই। ফোনে কাউকে প্রচণ্ড ধমকাচ্ছে সেও। এদিকে আমির সাহেব রাগ সামলাতে না পেরে পুত্রের গালে সশব্দে চড় বসালেন। তোর বাপ কি মরে গেছে, এই যে এসবে যাস? আজকের পর থেকে তোর এসব নেতাগিরি বন্ধ। প্রত্যয় গালে হাত দিয়ে অবাক চোখে তাকালো। তুমি আমাকে মারলে? আরও আগে যদি মারতাম তাহলে এদিন দেখতে হতো না। প্রত্যয় কাহিনী ধরতে না পেরে আবারও জিজ্ঞেস করল, হয়েছেটা কি তোমাদের? আমির সাহেব গমগমে স্বরে বললেন, নিজের অবস্থা দেখো, হাত পা কেটে রক্ত ঝরছে, আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? তোমাকে এই অবস্থা দেখার জন্য বড় করেছিলাম। এতক্ষণে বিষয়টা পরিষ্কার হলো প্রত্যয়ের কাছে। ও বিরক্ত হলো। বাড়িতে খবর কে দিয়েছে তাদের তো জানার কথা নয়। আমির চৌধুরী আবারও গর্জে উঠলেন, মায়ের অবস্থা দেখে এসো, বেয়াদব ছেলে। প্রত্যয় আশেপাশে নজর বুলিয়ে দেখল সিরাত সিঁড়ির মাথায় গমগমে চেহারা বানিয়ে রেখে আছে। প্রত্যাশার চেহারাও শুকনো। ও তাকাতে সিরাত আর প্রত্যাশা গটগটিয়ে হেঁটে সেখান থেকে চলে গেল। প্রত্যয় 1 গ্লাস পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলে মায়ের ঘরে গিয়ে দেখল মুশফিকা চৌধুরী বেহুশ হয়ে পড়ে বিছানায়। হাত পায়ে মালিশ করছে প্রত্যাশা। সিরাত মাথায় পানি ঢালছে। এসব দেখে প্রত্যয় হতভম্ব হয়ে গেল। বাড়ির পরিবেশ অনুকূলে নয় দেখে মুহি বন্ধুদের সে বিদায় দিয়ে দিল। জ্ঞান ফেরার পর ছেলেকে দেখে যেন প্রাণ ফিরে পেলেন মুশফিকা চৌধুরী। কেঁদে কেটে অস্থির হলেন। প্রত্যয় মাকে ভুজং ভাজং বুঝ দিয়ে শান্ত করলো। তখন ভোর 4টে। প্রত্যয় আপাতত পরিস্থিতি সামলে ক্লান্ত হয়ে ঘরের দিকে পা বাড়ালো। কাঁচা ক্ষতগুলো জ্বলছে ভীষণ। ঘরে এসে দেখলো সিরাত ফার্স্ট এড বক্স নিয়ে বসে আছে। ওকে দেখে এগিয়ে এসে আদেশের সুরে বলল, বসুন। সিরাতের থমথমে চেহারা দেখে বাধ্য ছেলের মতো বসলো প্রত্যয়। অ্যান্টিসেপটিক তুলা বের করে কপাল, মুখ, হাতে কেটে যাওয়া ক্ষত পরিষ্কার করতে করতে সিরাত শক্ত গলায় বলল, পাঞ্জাবি খুলুন। লাগবে না, ওখানে কাটিনি। প্রত্যয় মানা করলো, কিন্তু পরক্ষণেই সিরাতের ভস্ম করা দৃষ্টি দেখে ভোরকে গিয়ে একটানে পরনের পাঞ্জাবি খুলে ফেলল। সিরাত তুলা দিয়ে বুকের ক্ষত পরিষ্কার করতে গিয়ে চেপে ধরতে প্রত্যয় আহ বলল, চেঁচিয়ে উঠল। সিরাত ভ্রুকুচকে বলল, কি হলো? মানবতার মাতা, নার্সগিরিটা রয়েসই করুন না। সিরাত অবাক হওয়ার ভান করে বলল, সে কি, আপনার তো ব্যথা পেলেও অনুভব করার কথা নয়। যেভাবে ছাত্রছাত্রীদের শাস্তি দেন, মজাই তো মনে হয় আপনার কাছে। কাটা খায় নুনের ছিটাটা বেশ ভালোই বুঝতে পারল প্রত্যয়। নিচে তাকিয়ে মৃদু হেসে আচমকা কোমর চেপে ধরে অনেকটা কাছে টেনে আনলো। আকস্মিক এমন কাণ্ডে অপ্রস্তুত হয়ে পড়ল। রেগে বলল, ভালো হচ্ছে না কিন্তু।
এই কথাটা তোমার আগে ভাবা উচিত ছিল আমার ঘরণী। বলে আরও শক্ত করে ধরল। সিরাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে ব্যর্থ হলো। প্রত্যয় বাঁকা হাসতে অজানা আশঙ্কায় শিউরে উঠল। ছটফট করতে করতে রাগী গলায় বলল, মার খেয়েও স্বভাব বদলায়নি? প্রত্যয় সেভাবেই ফিসফিস করে বলল, বদলাবেও না। ছাড়ুন আমাকে। প্রত্যয় ওর ঘাড়ে এবার দাঁত বসালো। সিরাত আর্তনাদ করে ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দিল। ব্যথিত গলায় বলল, আপনি কি ভালো হবেন না? কি করলেন এটা? প্রতিশোধ নিলাম। মানে কিসের প্রতিশোধ? প্রত্যয় রাগে ফোঁস ফোঁস করতে লাগলো। বলল, দুফোঁটা চোখের জলও তো ফেললে না। বাকি সবাই আমার জন্য চিন্তিত, কান্নাকাটি হুলস্থুল করেছে। এইদিকে তুমি আমার বউ হয়ে তুমি কি করলে? শুধুমাত্র অ্যান্টিসেপটিক আর তুলা দিয়ে সেবা। আমার মনে সেবা কি করবে? সিরাত বিস্ময়ে বাক্যহারা হয়ে দাঁড়িয়ে রইল। বিষয়ভাব কাটিয়ে হালকা কেশে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, আপনার মনের সেবা? সেটা কিভাবে করতে পারি? অবশ্য আমাকে হেনস্থা করলেই তো আপনার শান্তি অনুভব হয়। তো আজ কিভাবে হেনস্থা করবেন বলে ভেবেছেন? মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। যাও গিয়ে আমার জন্য কফি নিয়ে আসো, তারপর মাথাটা টিপে দাও। প্রত্যয় মাথা ধরার ভান করে বলল। সিরাত সেটা বুঝতে পেরে বলল, এ অসময়ে আমি আপনার জন্য কফি করব? মাথা খারাপ? ঘুমে আমার চোখ বুজে আসছে, পারবো না এসব করতে। প্রত্যয় রুক্ষ স্বরে বলল। তাহলে এ বাড়ি থেকে বেরোনো একদম বন্ধ। সিরাত রাগে গজগজ করতে করতে কফি করে নিয়ে এলো। রিভানে মাথা এলিয়ে চোখ বুজে কফির মগে চুমুক বসাতে বসাতে মাথা টিপে দিতে ইশারা করলো। ভীষণ রাগে গা জ্বলছে সিরাতে। ইচ্ছে করলো চুল ছিঁড়ে ফেলতে, করলেও তাই। আচমকা চুলে টান পড়ায় গমগমে স্বরে প্রত্যয় বলল, চুলটা গিয়ে ছিঁড়ে ফেলবে নাকি? সিরাত কিছু না জানার ভান করে বলল, দুঃখিত জনাব। অসহ্য কর্মে সরো। বলে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। সিরাত হাফ ছেড়ে বাঁচল, নিজেও গিয়ে শুয়ে পড়ল। মুহূর্তে ক্লান্ত শ্রান্ত চোখ দুটিতে জেকে বসল ঘুম। পরদিন ঘুম থেকে উঠে প্রত্যয়কে দেখতে পেল না সিরাত। নিচে গিয়ে জানলো প্রত্যয় বেরিয়ে গেছে। আজ ওদের দলের সমাবেশ, সেখানে অনেক কাজ, তাই বাবা মায়ের বারণ সত্ত্বেও সে ওখানে গেছে। সেজন্য মুশফিকা চৌধুরী কাঁদতে কাঁদতে মূর্ছা যাবার জোগাড়। রাগ করে আমির সাহেবও না খেয়ে অফিসে চলে গেছেন। সিরাত থমথমে পরিস্থিতি দেখে দীর্ঘশ্বাস ফেলল। এই লোক এমন ঘাড় তাড়া হলো কেন? মা বাবার কথারও কোনো দাম নেই, বেয়াদব লোক। প্রত্যাশা এসে ওকে বলল খেয়ে নিতে, কিন্তু সিরাত খেল না। ঘরে এসে ফোন করলো প্রত্যয়কে। প্রথমবারই রিসিভ হলো। বলো। আপনি এত খারাপ কেন? আবার কি করলাম? আজকে তো ভালোই ঘুম দিয়েছ, আমি তো ডিস্টার্বও করিনি তো। সিরাত রেগে বলল, মা বাবাকে চিন্তায় রেখে কি পান? একটা কথাও শুনেন না তাদের? বাজে লোক। প্রত্যয়ের বিরক্তি টের পাওয়া গেল। তুমি কি আমাকে এইসব বলার জন্য ফোন করেছো? ফিরুক এখুনি। ওসব সমাবেশের চেয়ে পরিবার বেশি ইম্পর্ট্যান্ট। সিরাত কটমট করে বলল। প্রত্যয় ব্যস্ত স্বরে বলল, আমি সমাবেশে আছি, অনেক ঝামেলার মধ্যে আছি এখন। এক্ষুনি আমাকে ভাষণ দেওয়ার জন্য যেতে হবে, তুমি ফোন রাখো। অসভ্য নির্দয় লোক। প্রত্যয় এসব শুনে বলল, তোমার কি চিন্তা হচ্ছে আমার জন্য? বলো, বলে ফেলো। কচু হচ্ছে। বলে মুখের উপর ফোন কেটে দিল। এরপর মনে মনে বংশ উদ্ধার করলো প্রত্যয়। খাবার খাওয়ার কোনো ইচ্ছেই হলো না। কিছুক্ষণ ফোন স্ক্রল করলো, বাড়িতে কথা বললো, সোহাকে ভিডিও কলে দেখলো, কিন্তু বিরক্তি যেন কাটছেই না। প্রত্যাশা ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করে এলো, কিন্তু মেয়েটার কদিন পরই ফাইনাল এক্সাম শুরু হবে। সিরাত তাই বেশি বিরক্ত করলো না ওকে। এভাবেই সারাদিন আর সন্ধ্যা কেটে গেল। রাতে এক অভাবনীয় কাণ্ড হলো। সমাবেশের রেশ ধরে প্রতিপক্ষের লোকদের সাথে আজও বিরাট গণ্ডগোল, সংঘর্ষ বেঁধেছে। দুপক্ষের লোকেরাই আহত হয়েছে বেশ। গণ্ডগোলে মারামারি করতে গিয়ে প্রত্যয়েরও আঘাত লেগেছে, সেজন্য এখন হসপিটাল ভর্তি। সবাই স্তব্ধ। অন্তুর কাছ থেকে এ খবর শুনে তড়িঘড়ি করে সকলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। ডাক্তার জানালো এখন ঠিক আছে, তবে হাতে চোট পেয়েছে, পা ভেঙে গেছে। ঠিক হতে বেশ সময় লাগবে। 3 সপ্তাহের বেড রেস্ট দিয়েছে। সবাই প্রত্যয়ের সাথে দেখা করে আসার পর সিরাত কেবিনে গেল। গিয়ে শক্ত গলায় বলল, এখন কেমন লাগছে? প্রত্যয় গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ভালো না, আমার পাটা ভেঙে গেছে। ওই প্রবাদটা জানেন তো? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাবা মায়ের কথা তো একদমই শুনেন না। সিরাত রেগে বলল। প্রত্যয় ভ্রু কুচকে ওকে দেখে বলল, তোমার খুব আনন্দ হচ্ছে বুঝি? অবশ্যই। কাঁদছিলে নাকি? প্রত্যয়ের ভ্রু কুচকে কথাটা বলতে তা শুনে হকচকিয়ে গেল সিরাত। ততমত খেয়ে বলল, চোখটাও গেছে আপনার।
বলে সেখান থেকে এক প্রকার পালিয়েই এলো। তোর কান্নাকাটির বিষয়টাও এই গুন্ডাটা বুঝে ফেলেছে। কখন আর কেন যে কান্না এসে গিয়েছিল তখন। সিরাতের বাবা মা এসেছে মেয়ে জামাইয়ের এই কথা, এই অবস্থার কথা শুনে। সোহাকে কোলে নিয়ে সিরাত চুপচাপ বসে রইল। 3 দিন পর খানিকটা স্টেবল হওয়ার পর প্রত্যয়কে বাড়ি নিয়ে আসা হলো। হাঁটাচলা বারণ। মুশফিকা চৌধুরী ছেলের চিন্তায় বিপি লো করে ফেললেন। সিরাতি প্রত্যয়ের দেখাশোনা করতে লাগলো দিনরাত এক করে। তবে ফোনে ড্রয়ারে তালা মেরে রেখে দিল মুশফিকা চৌধুরীর নির্দেশে, কোনোভাবেই যাতে আবার ঝামেলায় জড়িয়ে না পড়ে। সেজন্য প্রত্যয়ের প্রতিশোধ নিচ্ছে ওর উপরেই বাহানা, সেই বাহানা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে ও। এই সিরাত, কফি দাও, চা দাও, পানি দাও, ওষুধ নেবো না, এটা খাবো না, ওটা খাবো, বিরিয়ানি করে নিয়ে এসো, মলম লাগিয়ে দাও, গা ধুয়ে দাও, চুল আঠা হয়ে গেছে শ্যাম্পু করে দাও। ঘুমোতে গেলেও শান্তি নেই, মাথা ব্যথা, গা ব্যথা, চুল টেনে দাও, এসব করে করে জ্বালিয়ে মারছে এতদিন। সিরাতের মনে হচ্ছে প্রত্যয়ের অত্যাচার আর বেশি দিন বাঁচবে না ও। খুড্ডাটা সব প্রতিশোধ বুঝি এভাবেই নেবে? না ঘুমিয়ে ঘুমিয়ে ওর চোখের নিচে কালি পড়ে গেছে এই কদিনে, তবুও প্রত্যয়ের সেবা করে যাচ্ছে। ওর জ্বালা যন্ত্রণা সহ্য করে, না ভালো না খারাপ। করতে কি চাই গুন্ডাটা ওর সাথে? গোলক ধাঁধায় পড়ে গেছে মনে হচ্ছে ওর। রাত প্রায় 11:30। প্রত্যয় টিভিতে খবর দেখছে। নিজের সব কাজ গুছিয়ে গোসল করেছে, সবেমাত্র ঘরে এসেছে সিরাত। প্রত্যয় টিভি না দেখে আর চোখে ওকে দেখতে লাগলো এক মনে। তোয়ালিতে চুল মুছতে মুছতে প্রত্যয়কে জিজ্ঞেস করলো, আপনার কিছু প্রয়োজন? রাতে উঠে প্লিজ আমাকে জ্বালাতন করবেন না। আপনার যন্ত্রণায় মনে হচ্ছে বেশি দিন আর বাঁচব না। কি খাবেন বলুন? প্রত্যয় উত্তর না দিয়ে বলল, এদিকে এসো। সিরাত সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল। গেল না, পরক্ষণই ওকে ধমকে উঠল প্রত্যয়। সিরাত চোখে মুখ কালো করে এগোলো ওর দিকে। দূরত্ব বজায় রেখে জিজ্ঞেস করলো, কি? প্রত্যয় একটানে ওকে বিছানায় বসিয়ে দিল। এরপর ওর মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে আকস্মিক কাছে টেনে কপালে চুমু খেলো, গালেও। সিরাত বা খাড়া হয়ে গেল। অনেক কষ্টে কিছু বলতে যাবে, তার আগেই ওর ঠোঁট দখল করে নিল প্রত্যয়। বেশ কিছু মুহূর্ত পর ছেড়ে দিয়ে বলল, জ্বালাবো না। সিরাতের এলোমেলো মস্তিষ্ক ঠোঁট মুছতে মুছতে বলল, কি কি করলেন এটা? ঘুমাও, প্রশ্ন করবেন একদম। সময় নিয়ে বাক্য সাজালো সিরাত। তেজ নিয়ে বলল, আপনি খুব খারাপ লোক। জানি বউ, ঘুমাও। না, আপনি আগে বলুন কেন এমন করলেন? সিরাত কঠোর গলায় জিজ্ঞেস করলো। প্রত্যয় এবার বিরক্ত হলো। বেশি কথা বললে বেশি কিছু কিন্তু করে ফেলবো। কথা শেষ হতে দেরি, সিরাতের লাপাত্তা হতে দেরি নেই। এক ছুটে পালিয়ে গেল ঘর থেকে। প্রত্যয় সেদিকে ভ্রু কুচকে চেয়ে থেকে কঠোর সুরে বলল, সহ্য হচ্ছিল না তোমায়, জ্বলে পুড়ে যাচ্ছিল যে। এদিকে সিরাত প্রত্যাশার ঘরে গিয়ে বসে রইল। অনেক রাত পর্যন্ত বসে রইল সেখানে। প্রত্যাশা কিছু হয়েছে কিনা জিজ্ঞেস করলে শুধু বলেছে ছোটখাটো ঝগড়া হয়েছে ওদের। এমনি করেই অনেক সময় কেটে যাওয়ার পর ধীর পায়ে ঘরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রত্যয়কে ঘুমন্ত দেখে। এমনিতে প্রত্যয়ের কাণ্ড ওর মাথায় ঘুরপা খাচ্ছে। এমন না যে ও কিছু বুঝতে পারেনি। আবার গুন্ডাটা ধূর্ত কুটিল স্বভাবের কথাও জানে ও আসলে কি চায়। কিন্তু প্রত্যয় যদি সত্যি সত্যি ওর কাছে আসে তাহলে ও কি করবে? সিরাত ভয় ভয় চোখে প্রত্যয়কে দেখে বিড়বিড় করে দোয়া পড়তে পড়তে তড়ি ঘুরি করে ওর উজু করতেই চলে গেল। ফজরের আজান পড়ে গেছে ততক্ষণে। পরদিন বেশ বেলা করে ঘুম ভাঙল প্রত্যয়ের। সূর্যের আলো মেঝেতে লুটুপুটি খাচ্ছে। চোখ ডলে উঠে বসতেই শব্দে ছোট্ট করে চেঁচালো। জ্বলছে কাটা ছেড়ে জায়গাগুলো। সিরাতকে ঘরে দেখতে পেল না। বিরক্তি ভঙ্গিতে খানিকক্ষণ সময় নিয়ে বিছানা থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে ঘরে এসে হাঁক ডাক ছেড়ে সিরাতকে না দেখতে পেয়ে ডাকতে লাগলো। রান্নাঘরে মুশফিকা চৌধুরী দুপুরে রান্না বসিয়েছেন। সিরাত হাতে হাতে তাকে সাহায্য করছে। ও জানে শাশুড়ি এখনো মনে মনে তাকে অপছন্দ করে, কিন্তু তাতে ওর কিছু যায় আসে না। ও নিজে থেকেই দায়িত্বগুলো পালন করে। পাছে শাশুড়ি নিন্দে করুক ও কোনো মতে সে সুযোগ দেবে না। সেদ্ধ আলুর খোসা ছাড়া ছিল মনোযোগ দিয়ে। উপর থেকে আসা প্রত্যয়ের হাঁক ডাক কানে পৌঁছালো না ওর। মুশফিকা চৌধুরী লক্ষ্য করলেন ব্যাপারটা। বিরক্তি নিয়ে ওর কাছে এসে ডাকলেন, এই মেয়ে। সিরাত হকচকিয়ে উঠল। জি। শুনতে পাচ্ছ না আমার ছেলে ডাকছে? ও অসুস্থ। তোমার কি একটুও খেয়াল নেই ওর প্রতি? যাও এক্ষুনি দেখো কি ওর কি প্রয়োজন, কেন ডাকছে। আমার ছেলের প্রতি কোনো মনোযোগ নেই। মুশফিকা চৌধুরী রাগান্বিত হয়ে কথা শোনালেন ওকে। সিরাত হতবাক হয়ে গেল। সুযোগ পেলে কথা শোনাতে ভুলেন না এই মহিলা। ও ছোট্ট করে বলল, যাচ্ছি বলে হাত ধুয়ে দ্রুত পায়ে ঘরে এলো। প্রত্যয় খালি গায়ে বসে আছে। ওকে দেখে বলল, এই মেয়ে, এতক্ষণ আসার সময় হয়েছে? কেন? অসুস্থ স্বামীকে ফেলে কোথায় ছিলে এতক্ষণ? আমার ডাক তোমার কানে যায় না? বিয়াদব মেয়ে। সিরাতের কাল রাতের কথা মনে পড়ল। লজ্জা লাগছে কেন জানি, তবু অকপটে উত্তর দিল,
শুনতে পাইনি। কি প্রয়োজন বলুন। প্রত্যয় তীক্ষ্ণ স্বরে বলল। তোমাকে। সিরাত সন্দিগ্ধ চোখে তাকালো। প্রত্যয় ওর বোকা চাহানি দেখে মনে মনে হেসে খুন, কিন্তু পরে নিজের গাম্ভীর্যতা ধরে রেখে বলল, মলম নিয়ে এসো। সিরাত হাফ ছাড়ল। তড়ি ঘড়ি করে ড্রয়ার থেকে মলম নিয়ে এলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে প্রত্যয়ের সামনে দাঁড়ালো। প্রত্যয়ের তীক্ষ্ণ চাহনিতে ভেতরটা অস্বস্তিতে নিয়ে যাচ্ছে। কোথা থেকে কি শুরু করবে বুঝতে পারছে না। এতদিন মলম লাগানোর সময় ওর এত কিছু মনে হয়নি, কিন্তু এখন অস্বস্তি হচ্ছে, গলা শুকিয়ে আসছে। প্রত্যয় ধমক দিয়ে বলল, স্বামীর চেহারা দেখে মনটা ভরে গেলে এবার একটু মানব সেবা করুন, জ্বলে যাচ্ছে সব কিছু। সিরাত দম আটকে বলল, না মানে কোথা থেকে শুরু করব? প্রত্যয় ধৈর্যের বাঁধ ফুরিয়ে আসছে। মাথা থেকে। সিরাতের কঠোর স্বর শুনে সব জড়তা কাটিয়ে মলম লাগাতে শুরু করলো, বুকে, পিঠে, হাতে, কপালে। ও নরম হাতের আলতো ছোঁয়ায় প্রত্যয়ের কেমন অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হলো। কেমন সেটা সে নিজেও বুঝতে পারছিল না, তবে ভীষণ অদ্ভুত, ভীষণ ভালো। সিরাত বেশি সময় নিল না, মলম মেখে ওষুধ দিয়ে প্রত্যয়কে জিজ্ঞেস করলো, খাবার আনবো? হুম। কষা মাংস আর পোলাও রান্না হয়েছে, আপনার নাকি খুব পছন্দ। প্রত্যয় বিস্মিত হবার ভান করে হো হো করে হাসল। এত কিছুতে নজর, বাহ বেশ ভালো। সিরাত কটমট করে বলল, আনবো কিনা বলুন, আমি শুধু আপনার সেবা করছি, অন্য কিছু না। প্রত্যয় শক্ত গলায় বলল, আমি তো সেবাই ভাবছি, অন্য কিছু কেন ভাবতে যাব বউ? ওর চোখে মুখে কুটিল হাসি। সিরাতের ভেতরটা কেমন কেঁপে উঠল। এই লোকের মতলব ওর কাছে একদম ভালো ঠেকছে না। সব কাজ শেষ করে খাবার নিয়ে আবারও ফিরে গেল। সেখানেও প্রত্যয় ওকে ছাড় দিল না। হাত ভালো হয়ে যাওয়া সত্ত্বেও সিরাতই খাইয়ে দিতে হলো তাকে। সবটা যে ইচ্ছে করে করেছে তা বেশ জানেও। সিরাতের আগমনে ঘটেছে প্রকৃতিতে, চারিদিকে ঠান্ডা বাতাস আর কুয়াশার ঘন ঘটা, নরম রোদে ঝলমল করে সবকিছু। এই সময়টা সিরাতের বেশ প্রিয়, খুব উপভোগ করে সে। নিজের মতো একলা থাকতে ভালোবাসে, কিন্তু এবার সময় ভিন্ন। পুরোপুরি অন্য একটা পরিবারে এসে চাইলেও নিজের মতো কিছু করা যায় না। মানুষগুলোর মধ্যে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও মিশিয়ে নিতে পারবে না, এটাও নিশ্চিত। বিকেলে অলস সময় কাটাচ্ছিল বারান্দার ফুল গাছগুলোর যত্ন নেওয়ার মাধ্যমে। এমন সময় ফোন এলো। ঘরে গিয়ে রিসিভ করতে ও পাশ থেকে মায়ের গলা শোনা গেল। কেমন আছিস? ভালো, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। জামাইয়ের শরীরটা এখন কেমন? সিরাত দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, হাঁটাচলা করতে পারে এখন, ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। দে না একটু কথা বলি। সিরাত তীক্ষ্ণ স্বরে বলল, বাড়ি নেই, বেরিয়েছে। মিনারা বেগম অবাক গলায় বললেন, শরীরের এই অবস্থায় বাইরে যেতে দিলি কেন? সিরাত কিছুটা রুক্ষ গলায় বলল, আমি যেতে দেওয়ার কে? মা বাবার কথাই শোনে না, সেখানে আমি কি করে আটকাবো? বাদ দাও। মিনারা বেগম থমকে বললেন, তুই ওর স্ত্রী, জামাইকে কিভাবে বেঁধে রাখতে হয় সেটাও বুঝিস না, যে এই অসুস্থ শরীরে বেরিয়ে যেতে দিলি? গাধি। নারীর বাঁধনে যে পুরুষ একবার পড়ে, সে কিভাবে কথা না শুনে থাকে? সিরাত লজ্জায় উত্তর না দিয়ে ফোন কেটে দিল। মা এসব কি বললো? এই লোকটার জন্য ওকে আর কত অপদস্থ হতে হবে কে জানে। আজ আসুক, হেস্তনাস্তা একটা করেই ছাড়বে। কিন্তু হেস্তনাস্তা আর করা হলো না। প্রত্যয় বাড়ি ফিরল কারু পড়ে গিয়ে। ফোন কলে কিছুক্ষণ চটপট করালো, ফোন কলে কিছুক্ষণ চোটপাট চালালো। এরপর কল কেটে রাগ ভঙ্গিতে কিছুক্ষণ পায়চারি করলো ঘরের এই মাথা থেকে ও মাথা। গায়ের পাঞ্জাবি খুলে ফ্রেশ হয়ে হতে গেল। বারান্দায় বসে উলের সোয়েটার বুনছিল সিরাত। প্রত্যয়ের কাণ্ডগুলো সবটাই দেখছে সে। সময় নিয়ে ফ্রেশ হয়ে তোয়ালে পরে ওয়াশরুম থেকে বেরোলো প্রত্যয়। হামডাক ছেড়ে সিরাতকে ডেকে বলল ওর কাপড় বের করে দিতে। ও বারান্দা থেকে এসে কাপড় বের করে দিল। কিন্তু প্রত্যয় বলল সে এসব পারবে না। অগত্যা সিরাত অন্য এক সেট বের করলো। প্রত্যয় আগের মতো এটাও রিজেক্ট করলো। বারবার এমন করায় সিরাত বলেই ফেলল, নিজের কাজ নিজেই করুন তাহলে, অযথা আমাকে খাটাচ্ছেন কেন? প্রত্যয় শক্ত মুখে জবাব দিল, পারবো না। সিরাত বলল, শুনুন, আমি আপনার চাকর নই, আমি পারবো না আপনার এসব কাজ করতে। আপনার অত্যাচার মেনে নেওয়া যাচ্ছে না আর। কেন, কি করবে তুমি? ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা? বিরক্তিতে সিরাতের মাথা ধরে এলো। আপনি আসলে একটা জাতা, কথা বলাই বেকার। বলে ড্রয়ারের সব কাপড় বের করে দিল। প্রত্যয় সেসব না ছুঁয়ে প্রথমে বের করা ট্রাউজার আর টি শার্টটাই পরল। সিরাত এবার হতভম্ব হয়ে বলল, এটাই যখন পরবেন তখন এত নাটক করলেন কেন? প্রত্যয় বিছানায় শুয়ে পড়ল। গমগমে স্বরে বলল, বাইরে থেকে এসে তোমাকে যেন এরপর থেকে সামনে দেখি, লুকিয়ে চুরিয়ে থাকলে এমনই হবে।
সিরাত অবাক হয়ে বলল, লুকালাম কোথায়? আমি তো বারান্দায় ছিলাম। ভালো করেছো, এখন সব গোছাও বসে বসে। প্রত্যেক কটাক্ষ করে জবাব দিল, এরপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সিরাত রাগ নিয়ে সব গুছাতে লাগলো। এই লোকটা ওকে এক ফোঁটা শান্তি দিচ্ছে না। পা ভাঙার পরও শান্তি দেয়নি, এখন সুস্থ হওয়ার পরও দিচ্ছে না। কোন কুক্ষণে যে লোকটার সাথে ওর দেখা হয়েছিল ভাবতেও চোখের কোণে জল জমে এলো। সিরাতের মনটা আজ খুব ভালো। বহুদিন পর শান্তিমতো কলেজ এসেছে সে। ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখনই সেখানে প্রত্যয়ের প্রতিপক্ষ দলের লিডার সোহান আর তার সাঙ্গপাঙ্গরা এসে বসলো। সিগারেটে ফু ধোয়া উড়িয়ে সে বয়রাকে চা সিঙ্গারা দিতে বলল। পাশের টেবিলে সিরাতকে দেখতে পেয়ে দাঁত বের করে হেসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাবি সাহেবা, কেমন আছেন? সিরাত বিব্রত হলো। এই লোকটাকে তার একটু সুবিধার মনে হয় না। কেমন অশালীন চাহনি। ও শক্ত গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো। সোহান শব্দ করে বিশ্রী ভঙ্গিতে হাসলো। ভালো তো থাকবেনই, যার বিরুদ্ধে এত নাটক সিনেমা করলেন শেষমেশ তার গলায় ঝুলা পড়লেন। কিসের অফার করছিল আপনারে যে লোভ সামলাইতে পারলেন না? অনল রাহি প্রতিবাদ করতে গেলে সিরাত ওদের থামিয়ে দিল। কথা বাড়ালেই ঝামেলা শুরু করবা হয়তো। বন্ধুদের ইশারা করলো সেখান থেকে উঠে যেতে। সুহানের এক ছেলা বলল, আর একটারে দৌড়ে নিয়ে গেছে ভাই, গাছতলায় উত্তম মধ্যম দিতেছে। সুহান সিরাতকে লক্ষ্য করে বলল, আগে তো প্রত্যয় চৌধুরীর নামে কত কিছুই করতেন, এবার তাহলে স্বামীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন ভাবি যান, আমরাও শুনি। বলে সকলে মিলে অট্ট হাসিতে ফেটে পড়ল। সিরাতের রাগে গা কাঁপতে লাগলো। ছুটে গেল দ্রুত। গিয়ে একজনের কাছ থেকে জানতে পারলো এক মেয়েকে উত্ত্যক্ত করছিল এই ছেলে, দিয়েছিল বাজে প্রস্তাব। সেই মেয়ে এসে বিচার দিয়েছে প্রত্যয়কে, সেজন্যই ওকে এই নিয়ে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে। সিরাত বেশ বিরক্ত হলো এবার নিজের জীবনের উপর। দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। প্রত্যয় মারধর পর্ব চলছে। আশেপাশে খেয়াল নেই ওর, কিন্তু তখনই আচমকা মারামারির মাঝখানে কেউ এসে পড়ায় ও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে। তার সামলাতে না পেরে গাছের ডালে বাড়ি খেয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে কপালে সিরাত। কেটেও গেছে বেশ খানিকটা জায়গা। হাত পা ফুলে গেছে। রাগের মাথায় প্রত্যয়ের মাথা কাজ করছিল না। খেয়াল করেনি ধাক্কাটা সে কাকে দিচ্ছে। কিন্তু যখন মাহিনার অন্যান্য ছেলেরা হাই হাই করে উঠল তখনই ও টনক নড়ল। সিরাত নিজেও স্তব্ধ। কপালে হাত দিতেই ব্যথায় কুকিয়ে উঠল। প্রত্যয় হতভম্ব হয়ে ওর দিকে দ্রুত এগিয়ে গেলে সিরাত ঘৃণা মিশ্রিত চাহানি নিক্ষেপ করে সেখান থেকে দৌড়ে চলে গেল। বাকিটা সঙ্গীদের সামলাতে বলে প্রত্যয় নিজেও সেখান থেকে চলে এলো। কিন্তু সিরাতকে আর খুঁজে পেল না শেষ কোথাও। তড়িঘড়ি করে বাড়ি চলে এলো। এসে দেখে সিরাত নেই, ফোনও বন্ধ। প্রত্যাশার মুশিকা চৌধুরী ঘাবড়ে গেলেন পুত্রের অস্থিরতা দেখে। প্রত্যেক কাউকে কিছু না জানিয়ে আবারও বেরিয়ে ফোন করলো কাউকে। এদিকে খুব বেশি আঘাত না লাগলেও কপাল ফুলে গেছে সিরাতে। হালকা কাঁটাযুক্ত স্থানটা ব্যান্ডেজ করে দিয়েছে ডিসপেন্সারি থেকে। আপাতত ব্যথানাশক ওষুধ খেয়ে বিছানায় ঘুমিয়ে আছে সোহাকে নিয়ে। বহুদিন পর মেয়ে বাড়ি আসায় তিমুর সাহেব বাজার করেছেন বেশ। বড় মাছ মাংস এনেছেন তিনি। এদিকে মিনারা বেজায় খুশি। তবে মেয়েকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে তারা বেশ চিন্তিত ছিলেন। সিরাত জানালো বাড়ি আসার পথে রিকশা থেকে পড়ে ব্যথা পেয়েছে। যাই হোক, মেয়ের জন্য মিনারা ওর পছন্দের ভুনা খিচুড়ি আর মাংস রান্না করেছেন। রাত 9টা। 4-5 ঘন্টা পর ঘুম ভেঙেছে সিরাতে। তবে এমনি ওর ঘুম ভাঙেনি। পরিচিত এক পারফিউমের সুবাস নাকে ধাক্কা খাচ্ছে বারবার। চোখ কচলে তাকিয়ে দেখলো সোহানি। হয়তো মা নিয়ে গেছে ভেবে উঠে বসার চেষ্টা করতে আর শব্দ করে উঠল। বেশ ব্যথা করছে জায়গাটা। এমন সময় গম্ভীর কণ্ঠে বলল, আমাকে না বলে এখানে এসে একদম ঠিক কাজ করনি তুমি। সিরাত জানে কণ্ঠটা কার, তবুও সে চমকে উঠল। পাশ ফিরতে আধশো অবস্থায় প্রত্যয়কে দেখে নির্বিকার কণ্ঠে বলল, এখানে কেন এসেছেন? তোমার কি বেশি লেগেছে? চলো ডাক্তারের কাছে যাবে। সিরাত উত্তরে বলল, আমি ঠিক আছি, ডাক্তার ফাক্তারের নাটক করতে হবে না। শুনুন, এসেছেন যখন খেয়ে দিয়ে যাবেন। আর একটা কথা, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। বলে উঠে চলে গেল। প্রত্যয় সেদিকে তাকিয়ে থেকে আনমনে বলল, রাগ করে কি হবে, আমি তো ইচ্ছে করে করিনি। মায়ের কাছ থেকে সিরাত জানা 8 ঘন্টা আগে এসেছে প্রত্যয়। তাও সঙ্গে এনেছে এত ফল মিষ্টি। সিরাতের কাজিন নিরু তো দুলাভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু সিরাত এই লোকের নাটকের উপর চরম বিরক্ত হলো। সোহাকে নিয়ে সে খাবার খেয়ে নিল। এরপর মাকে গিয়ে বলল সোহাকে নিয়ে সে পড়ার ঘরেই থাকবে। প্রত্যয় থাকতে চাইলে যাতে ওর বিছানাপত্র করে দেয়। এরপরও সোহাকে নিয়ে পড়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। প্রত্যয় এসব দেখে মনে মনে ভীষণ রেগে যায়। তবুও সে শান্ত থাকে। একবার বাড়ি যাক, এরপর একে সে দেখে নেবে। শিমুল সাহেব খাওয়ার জন্য ডাকতে এলে ও জানিয়ে দেয় বাড়ি থেকে খেয়ে এসেছে, খিদে নেই। সিরাতের মা বাবা লজ্জায় পড়ে যান। এবার কাণ্ড দেখে দুজনেই বুঝতে পারে নিশ্চয়ই ঝামেলা হয়েছে। মিনারা নিজের মেয়ের কাণ্ডজ্ঞানের অভাব দেখে ক্ষিপ্ত হয়ে কথা শোনাতে থাকে।
শিমুল সাহেব তাকে এই ব্যাপারে নাক গলাতে মানা করেন। সিরাত ঘরে বসে সবই শুনছিল, তবুও তেমন পাত্তা দিল না ব্যাপারটাতে। প্রত্যয়ের আজকের কর্মকাণ্ডে বেশ হার্ট হয়েছে ও। সুহাকে কোলে নিয়ে ঘুম পাড়ানি কবিতা পড়তে লাগলো। তবে ঘন্টা পেরুতেই ও আর শান্ত থাকতে পারল না। মন খচখচ করতে লাগলো। এই লোক তো খিদে নিয়ে থাকতেই পারে না, এই নিয়ে কত জ্বালায় ওকে। এতদিনে এসব ওর অভ্যেসে পরিণত হয়েছে। দরজা খুলে বেরিয়ে এসে দেখলো সবাই ঘুমিয়ে পড়েছে। রান্নাঘরে গিয়ে প্লেটে খাবার নিল। নিজের ঘরের দরজা ঠেলতেই খুলে গেল। দেখলো প্রত্যয় উল্টো হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। ঘুমিয়ে নেই বুঝে সিরাত শক্ত গলায় বলল, উঠুন, খেয়ে নিন। প্রত্যয় চোখ খুলল। খাইয়ে দাও। সিরাত তীক্ষ্ণ কণ্ঠে বলল, পারবো না, খেলে খান, না খেলে আমি যাই। প্রত্যয় উঠে বসলো, গম্ভীর কণ্ঠে বলল, আমার হাতটা তো কেটে গেছে। সিরাত সাথে সাথেই বলল, উচিত বিচার হয়েছে। প্রত্যয় ভ্রু কুচকে দেখলো ওকে। এরপর গোমরা মুখে বলল, আমার খিদে পেয়েছে তো। হাসি চেপে সিরাত ওকে খাইয়ে দিতে লাগলো। জানতো কোনটাতে এমন নাটক করবে, তাইও আগেই হাত ধুয়ে এসেছে। খাইয়ে দিতে দিতে প্রশ্ন করলো, এসব কাজকর্ম কি আপনি কোনোভাবে বন্ধ করবেন না? কি পান এসব করে? তোমার ঘৃণা। সিরাত ভ্রু কুচকাল। আমার ঘৃণা আপনার এত ভালো লাগে? না তো। তাহলে করেন কেন? প্রত্যয় পানি খেতে খেতে বলল, আচ্ছা, আর করব না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এবং এই গল্পটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের এই একটা কমেন্টস আমাদেরকে সামনের দিকে আরও এক ধাপ এগিয়ে দেয়। সো সবাই বেশি বেশি করে কমেন্টস, শেয়ার এবং লাইক করবে, যাতে করে আমরা কাজের জন্য আরও বেশি উজ্জীবিত হতে পারি এবং তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর রোমান্টিক গল্প উপহার দিতে পারি। সবাই ভালো থাকবে, আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে।